আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি অনেক বেশি ভালো আছো। আমি আব্দুল কাদের, আজকে আবারও চলে আসলাম তোমাদের সামনে ছোট্ট একটা টপিকে। এই টপিকে কি করবো ভাইয়া? এই টপিকে তোমার বইয়ের চ্যাপ্টার 8 সবচেয়ে গুরুত্বপূর্ণ রসায়ন ও শক্তি, এই চ্যাপ্টার নিয়ে। এই চ্যাপ্টারে তোমার মোস্ট ইম্পর্টেন্ট এই জন্য এখান থেকে সিকিউ এমসিকিউ দুইটাই সমান হারে গুরুত্বপূর্ণ, কারণ এই কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করলে দেখবা যে ম্যাক্সিমাম টাইমই এসে থাকে। তবে শর্ট সিলেবাসে ছিল না, যার কারণে অনেকদিন থেকে এটা তোমাদের পড়া নাই, আবার অনেকে পড়াশোনা করছো, তো সেটা আলাদা ইস্যু, যেহেতু তোমাদের এখন ফুল সিলেবাস 27, 28, 29 এসব ব্যাচের। তো এখন কথা হচ্ছে তোমার এই চ্যাপ্টারে কিছু টপিক আছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো বলতে গেলে আসবেই। সেগুলো হচ্ছে ভাই দেখো, এই যে লাস্টে লিখে রাখছি গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ, অর্থাৎ তড়িৎ বিশ্লেষণ। এই টপিকগুলা খুবই গুরুত্বপূর্ণ, যেগুলা তোমাকে 100% পারতে হবে, কিন্তু তুমি তো হুট করে এখানে পারবা না। তো এখানে পারার আগে এই জিনিসগুলা তোমাকে একটু বুঝতে হবে। জাস্ট উপরের ওয়ার্ডগুলা বা উপরের এই যেগুলা লিখে রাখছি এই জিনিসগুলা তোমাকে একটু বুঝতে হবে, একটু পারতে হবে। তো সেটা এইটা বোঝার পর আমরা এখানে যাব এবং স্টেপে স্টেপে তোমার যে এটা যেহেতু গলিত, এরপরে কঠিন অবস্থা, এরপরে হচ্ছে পানির বিশুদ্ধ পানির তড়িৎ বিশ্লেষণ, ওই জিনিসগুলো, তারপর গ্যালভানিক কোষ, এই জিনিসগুলো আমরা স্টেপে স্টেপে শেষ করবো ইনশাআল্লাহ, এবং খুব দ্রুতই শেষ করার চেষ্টা করবো। তো ফার্স্ট অফ অল আমরা কথা না বাড়াই, আমরা শুরু করে দেই, এবং এই জিনিসগুলো আমরা একটু ডিপলি চিন্তা করার চেষ্টা করব, যেন আমাদের বেসিকের কোনো ঘাটতি না থাকে। এই এক ভিডিওতে তোমার এই টপিকগুলো 100% ক্লিয়ার হয়ে যায়, ইনফ্যাক্ট পরবর্তীতে পড়া না লাগে। অর্থাৎ শুরু করি। অর্থাৎ দেখো, এখন তড়িৎ রাসায়নিক কোষ কি? তড়িৎ রাসায়নিক কোষ বোঝার আগে তুমি জাস্ট একটা কথা শোনো, যে নরমালি আমরা ধরো জ্বালানি পুড়িয়ে কি রাসায়নিক শক্তি থেকে তাপ শক্তি উৎপন্ন করি। তো রাসায়নিক শক্তি কিভাবে হয় ভাইয়া? ধরো যে জ্বালানি ইউজ করব, সেখানে ধরো বিভিন্ন ধরনের মৌল থাকে যেগুলা পুড়ে আসলে তাপ শক্তি উৎপন্ন হয়। এবং আমাদের কাজ হবে, আমরা যে কাজটার জন্য আমরা এখানে পড়াশোনা করব, সেটা ভাইয়া এই রাসায়নিক শক্তি থেকে তাপ শক্তি এই জিনিসটাকে বাদ দিয়ে ডাইরেক্ট আমরা তড়িৎ শক্তিতে বা বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করব। অর্থাৎ রাসায়নিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তিতে পরিণত করতে যে কাজ বা যে প্রসেসটা, সেটাই হবে ভাইয়া তড়িৎ রাসায়নিক কোষ। অর্থাৎ আমরা রাসায়নিক শক্তিকে কাজে লাগিয়ে তড়িৎ রসায়ন কোষ বা তড়িৎ রসায়ন এই জিনিসটা আবির্ভাব ঘটাবো বা তৈরি করব, সেটাকে বলবো তড়িৎ রাসায়নিক কোষ। তো তড়িৎ রাসায়নিক পড়ার পর দেখবা যে তোমার এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ কোষ আর একটা হচ্ছে গ্যালভানিক কোষ। তড়িৎ বিশ্লেষণ কোষ আর হচ্ছে গ্যালভানিক কোষ। তো তড়িৎ বিশ্লেষণ কোষটা কি? তড়িৎ বিশ্লেষণ কোষটা কি? তড়িৎ বিশ্লেষণ কোষটা হচ্ছে ওইটাই ভাইয়া যেই কোষে কি বাইরে থেকে তড়িৎ শক্তি দিতে হবে। অর্থাৎ যেই বিশ্লেষণ কোষে বা যেই কোষে বাইরে থেকে তড়িৎ রাসায়নিক কোষ দিয়ে বিদ্যুৎ শক্তি বা বিদ্যুৎ কোষে পরিণত করব। এটা কি বোঝায়? মানে আমার মেন কথা হচ্ছে তড়িৎ বিদ্যুৎ, মানে বিদ্যুৎ বলতে আমরা বুঝাবো কি? বিদ্যুৎ হচ্ছে কারেন্ট বা তড়িৎ এই জিনিসটা, আর রাসায়নিক শক্তি বলতে রাসায়নিক শক্তি। অর্থাৎ তড়িৎ বিশ্লেষণ কোষ হচ্ছে তড়িৎ থেকে আমরা রাসায়নিকে যাব, তড়িৎ থেকে রাসায়নিক শক্তি, তড়িৎ থেকে রাসায়নিক। আর গ্যালভানিক কোষটি কি ভাইয়া? এটার এক্সাম্পল এগুলো আমরা দেখব, তখন দেখবো যে তড়িৎ থেকে রাসায়নিক। আর গ্যালভানিক কোষটা কি? গ্যালভানিক কোষটা জাস্ট এটার উল্টা, আমরা রাসায়নিক থেকে কি করব ভাইয়া? তড়িতে যাব। গ্যালভানিকটা রাসায়নিক শক্তি থেকে, যে কোষে রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়, সেটা হবে কি ভাইয়া? গ্যালভানিক কোষ। এগুলোর এক্সাম্পল ড্যানিয়েল কোষ, আরো কিছু আছে, ওগুলো আমরা পরে দেখবো ওই প্রসেসগুলো। বাট হচ্ছে নর্মালি আমাদের তড়িৎ বিশ্লেষণ মানে তড়িৎ থেকে রাসায়নিকে যাবে, এবং গ্যালভানিক হচ্ছে রাসায়নিক থেকে তড়িতে আসবে। আশা করি এই জিনিসটা ক্লিয়ার। এখন কথা হচ্ছে ভাইয়া বিদ্যুৎ পরিবাহী কি? বিদ্যুৎ পরিবাহী কি? বিদ্যুৎ পরিবাহী হচ্ছে ভাইয়া যে পদার্থ বিদ্যুৎ পরিবহন করে। যে পদার্থ বিদ্যুৎ পরিবহন করে তারা বিদ্যুৎ পরিবাহী, আর যারা করে না তারা বিদ্যুৎ অপরিবাহী। তো বিদ্যুৎ পরিবাহী কি কি ভাইয়া? সেটা ধাতু হতে পারে, সেটা কি হতে পারে? ধাতু হতে পারে, ধাতু হতে পারে, গ্রাফাইট হতে পারে, গলিত ধাতু হইতে পারে। এই জিনিসগুলো আমরা এক্সাম্পল তোমার বইয়ে আছে, একটু আমরা দেখব। তো এখন কথা হচ্ছে বিদ্যুৎ পরিবাহী, যারা বিদ্যুৎ পরিবহন করে। তো বিদ্যুৎ পরিবাহীর মধ্যে আমরা দুইটা জিনিস পাবো, একটা হচ্ছে ইলেকট্রনীয় পরিবাহী আর একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ। তো ইলেকট্রন পরিবাহী কি ভাইয়া? ইলেকট্রন পরিবাহী হচ্ছে যারা কি ইলেকট্রনের মাধ্যমে বা যে পদার্থ ইলেকট্রনের মাধ্যমে বিদ্যুৎ পরিবহন করে, তারা হচ্ছে ইলেকট্রন পরিবাহী। তারা কারা? তারা ধরো এই যে ধাতু কি করে ভাইয়া? ধাতু ইলেকট্রন ছাড়ে। তো এই ইলেকট্রন ছাড়ে বা ইলেকট্রন ত্যাগ করে, সেখান থেকে আসছে কি এই ধাতুগুলা
ইলেকট্রন পরিবাহীর উপরে। আবার হচ্ছে গ্রাফাইট, গ্রাফাইট আমরা যখন ডিটেলস পড়ব তখন দেখবা যে মুক্ত, এগুলো হচ্ছে পঞ্চম চ্যাপ্টারে পড়া, তো ওখানে দেখবা যে মুক্ত ইলেকট্রন বেশি এদের থাকে, সেজন্য আর কি মুক্ত ইলেকট্রনে বা ইলেকট্রন পরিবাহী করে। তো এটা হচ্ছে কি ইলেকট্রন পরিবাহী, অথবা আয়রন আছে, আরো কিছু জিনিস আছে, কপার আছে, এই জিনিসগুলো আমরা দেখবো এক্সাম্পলে। তো এটা হচ্ছে ইলেকট্রন পরিবাহী। আর একটা কি তড়িৎ বিশ্লেষক। তড়িৎ বিশ্লেষক কি, তড়িৎ বিশ্লেষক বা বিদ্যুৎ পরিবাহী এটা হচ্ছে যে পদার্থগুলা কঠিন অবস্থায় কি বিদ্যুৎ পরিবহন করে না, গলিত অবস্থায় কি বিদ্যুৎ পরিবহন করে, তারা হচ্ছে তড়িৎ বিশ্লেষক। এটা আবার হচ্ছে তীব্র এবং মৃদু। তীব্র এবং মৃদু কি, তীব্র ভাইয়া যারা কি এটা বিয়োজিতকে চিন্তা করে, বিয়োজিত জিনিসটাকে মাথায় এনে আসলে আমাদের এই তড়িৎ বিশ্লেষণে তীব্র মৃদু ওয়ার্ডটা আসে। কেন, ধরো যারা ধরো একটা নিই আমি, যৌগ নিই, সোডিয়াম ক্লোরাইড। এই সোডিয়াম ক্লোরাইড বা এই সোডিয়াম ক্লোরাইডকে আমরা তড়িৎ বিশ্লেষণ কোষে কি এটা কাজ করব। তড়িৎ বিশ্লেষণ কোষে যখন আমরা যাব তখন এটা দেখবো নি যে এটা হচ্ছে আয়নে পরিণত হয়, এটা তড়িৎ বিশ্লেষণ কোষে আয়নে পরিণত হয়। তো এখন কথা হচ্ছে আমার তড়িৎ বিশ্লেষণ কোষে ফার্স্টে যদি আমার সোডিয়াম ক্লোরাইড 100টি থাকে, এটা বিয়োজিত হয়ে টোটাল কি এটাও 100টি উৎপন্ন করে। অর্থাৎ আমার এই সোডিয়াম ক্লোরাইড টোটালি কি বিয়োজিত হয়ে যায়, অর্থাৎ তার কিছু বাকি থাকে না। আমাদের এই যৌগ থেকে এই আয়নগুলা আসলে আমরা পেয়ে থাকি। এখন মৃদু কি ভাইয়া, মৃদু হচ্ছে ধরো পানির মধ্যে কি হাইড্রোজেন আয়ন আছে এবং হচ্ছে ওএইচ আয়ন আছে, এবং ওএইচ আয়ন আছে। তো এই হাইড্রোজেন আয়ন ধরো 5টা, এখানে ধরো 100টি পানি অণু আছে, এখানে ধরো 5টা অণু হাইড্রোজেন 5টা হবে, অক্সিজেন ধরো 6টা, এরকম মানে পরিপূর্ণ কি বিয়োজিত হবে না। অর্থাৎ এই আয়নগুলা এই যৌগগুলা তড়িৎ বিশ্লেষণ কোষে যদি পরিপূর্ণ বিয়োজিত হয়ে যায় তাহলে হবে তীব্র, আর যদি পরিপূর্ণ না হয় তাহলে হবে কি মৃদু। আশা করি এই জিনিসটা এখন ক্লিয়ার। এখন আরেকটা জিনিস হচ্ছে তড়িৎদ্বার কি ভাইয়া, তড়িৎদ্বার হচ্ছে তড়িৎ বিশ্লেষক কোষে জাস্ট কি ধাতব দণ্ডকে বোঝাবে। ধাতব দণ্ড সেটা 2টাও হইতে পারে অথবা 1টাও হইতে পারে। মানে আমার কথা হচ্ছে যে তড়িৎ বিশ্লেষক কোষে যে ধাতব দণ্ডগুলা ইউজ করা হবে সেগুলা হচ্ছে তড়িৎদ্বার। তো এই তড়িৎদ্বারের মধ্যে একটা হয় অ্যানোড, একটা হয় ক্যাথোড। একটার নাম অ্যানোড, একটা হয় ক্যাথোড। তো কোনটা কি সেটা আমরা তড়িৎ বিশ্লেষণ কি গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণে এখন বিস্তারিত দেখব। এখন আমাদের পড়াশোনার বিষয় হচ্ছে কি ভাইয়া, সোডিয়াম ক্লোরাইডের কি গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ। তো এটা আমরা ডিটেইলসে পড়ার চেষ্টা করব। এটা একটা কোষ, এই কোষে ভাইয়া 2টা তড়িৎদ্বার থাকবে। এই কোষে 2টা তড়িৎদ্বার থাকবে, একটা হবে অ্যানোড, একটা হবে ক্যাথোড। তো তোমাদের এখানে একটা কথা, আমি দেখো 2টা দাগ দিলাম। তো এখন আমরা নরমালি পড়ি বা আমরা যেটা আসলে মানে একদম প্রপারলি সত্য না সেটা আমরা মানে মাথায় রাখার চেষ্টা করি। সেটা কি ভাইয়া, সেটা হচ্ছে ব্যাটারি, এটা ধনাত্মক প্রান্ত, দেখো যেটা বড় এটাকে ধনাত্মক আর যে ছোট এটা ঋণাত্মক বোঝায়। তো আমাদের হচ্ছে যেটা ব্যাটারি ধনাত্মক প্রান্তের সাথে কি যুক্ত থাকে সেটা হচ্ছে অ্যানোড, আর হচ্ছে যেটা ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত থাকে সেটা হচ্ছে ক্যাথোড। এইটা আসলে প্রপারলি সত্য না, তার কারণ আমরা পরে ব্যাখ্যা করতেছি। বাট আমাদের কথা হচ্ছে এখন আপাতত ধরে রাখো যেটা ব্যাটারি ধনাত্মক প্রান্তের সাথে আছে সেটা অ্যানোড, আর যেটা ঋণাত্মক প্রান্তের সাথে আছে সেটা কি ভাইয়া, সেটা হচ্ছে ক্যাথোড। এইটা প্রপারলি না, বাট আমি বিস্তারিত বলতেছি এবং জিনিসগুলো একটু বুঝাচ্ছি। তো দেখো এই জায়গায় যখন আমি গলিত সোডিয়াম ক্লোরাইড দিব, এই তড়িৎ বিশ্লেষক কোষে গলিত সোডিয়াম ক্লোরাইড দিব, তখন ভাইয়া দেখো সোডিয়াম ক্লোরাইডের গলিত অবস্থায় এই আয়নগুলো উৎপন্ন হবে এবং এই আয়নগুলোর দ্বারাই আসলে কি বিদ্যুৎ পরিবহন হবে বা বিদ্যুৎ পরিবাহিত হবে এই আয়নের মাধ্যমে। তো এই আয়নগুলা দেখো সোডিয়াম প্লাস, এখানে ধরো সোডিয়াম প্লাস থাকবে এবং এখানে ক্লোরিন মাইনাস থাকবে, এখানে কি ক্যাথোডের ঋণাত্মক প্রান্ত এবং অ্যানোডে প্লাস প্রান্ত। তো এই যে দেখো সোডিয়াম প্লাস, তো আমাদের বা আমরা হচ্ছে যেভাবে বুঝি সেটা হচ্ছে সোডিয়াম প্লাস কি ঋণাত্মকের দিকে যাবে, মানে প্লাস ঋণাত্মকের দিকে যাবে, আর হচ্ছে কি মাইনাস প্লাসের দিকে যাবে, প্লাস মাইনাসের দিকে যাবে, মাইনাস প্লাসের দিকে যাবে। এইটা প্রপারলি সত্য না। কারণ কি ভাইয়া, কারণ আমরা এখন একটু দেখি আমাদের ধরো ধাতু, এখানে কি আছে সোডিয়াম,
আমাদের সোডিয়াম। সোডিয়াম কি করে ভাইয়া? সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাসে পরিণত হয়, সোডিয়াম প্লাসে পরিণত হয়। অর্থাৎ কি, ধরো এটা আমি দিলাম সোডিয়াম, এটা কি ভাইয়া? সোডিয়াম, এটা দুইটা, আটটা একটা, মানে 1 2 3 4 5 6 7 8। এইটা হচ্ছে কি, এটা হচ্ছে সোডিয়ামের প্রপার কি পারমাণবিক গঠন। তো এরপরে একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে কি হয় ভাইয়া? একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে দুইটাতে আসে, দুইটা কক্ষপথে আসে, একটা 2 আর একটা 8। এখানে এইটাই তো হয়, তাই কিনা? অর্থাৎ আমি বলতে চাচ্ছি বা আমি বুঝাইতে চাচ্ছি এই জিনিসটা, সেটা কি ভাইয়া? একটা পরমাণু যখন নিরপেক্ষ অবস্থায় থাকে, বা ধাতু নিরপেক্ষ অবস্থায় থাকে, সে ধাতুর কাজ কি? ইলেকট্রন ত্যাগ করা। ধাতুর কাজ ইলেকট্রন ত্যাগ করা। ধাতু ইলেকট্রন ত্যাগ করে কি এই আয়নে রূপান্তরিত হবে। অর্থাৎ ধাতু ইলেকট্রন ত্যাগ করে আয়নে পরিণত হয়। কিন্তু যখন আয়ন থাকে, আয়ন কি চাই ভাইয়া? আয়ন কি চাই? আয়নে দেখো, প্লাস মানে কি? প্লাস মানে আমরা পড়ছি, প্লাস মানে কি? প্লাস মানে ইলেকট্রনের ঘাটতি। তার মানে কি, সে ইলেকট্রন গ্রহণ করবে। যেহেতু প্লাসের ঘাটতি আছে, সে ইলেকট্রন গ্রহণ করবে। আর এই যে কি ধাতু, দেখো ধাতু কি করে? ধাতু ইলেকট্রন ত্যাগ করে, বাট ধাতুর আয়ন কি করতেছে? ধাতুর আয়ন করতেছে ইলেকট্রন গ্রহণ। এখানে খেলাটা হয়, আসলে এখানে খেলাটা হয়। তো সোডিয়াম প্লাস কি করবে? দেখো আয়ন আমার এখানে কি, এখানে তো সোডিয়াম নাই, এখানে কেমন নিরপেক্ষ যৌগ সোডিয়াম আছে? সোডিয়াম নাই। এখানে কি আছে ভাই? সোডিয়াম আয়ন আছে। তাহলে সোডিয়াম আয়ন কি করবে? ইলেকট্রন গ্রহণ করবে। এখন ইলেকট্রন পাবে কোথায়? ইলেকট্রন পাবে এই যে ক্যাথোডে, ইলেকট্রন পাবে কি ক্যাথোডে, তাই সে ইলেকট্রন এখানে গ্রহণ করবে। ইলেকট্রন কি গ্রহণ করে, যে সোডিয়াম প্লাস, যেহেতু সে মাইনাসের দিকে, এই কারণে যাবে। এখন কথা হচ্ছে এই সোডিয়াম প্লাস, তাহলে আমার কথা অনুযায়ী দেখো, তাহলে ক্লোরিন কি করবে ভাই? দেখো এখানে ক্লোরিন কি করবে? ক্লোরিন মাইনাস, ক্লোরিন কি? ক্লোরিন নরমালি ইলেকট্রন যেহেতু অধাতু, ক্লোরিন যেহেতু অধাতু, তার মানে সে কি করবে? তার মানে সে নরমালি ইলেকট্রন গ্রহণ করতে চাইবে। ইলেকট্রন গ্রহণ করে কি ভাই? ক্লোরিন মাইনাসে পরিণত হবে, তাই কিনা? ক্লোরিন একটা গ্রহণ করে ক্লোরিন মাইনাসে পরিণত হবে। এটা কি অধাতু ইলেকট্রন গ্রহণ করে, বাট এইটা কি ভাইয়া? এটা হচ্ছে অধাতুর কি ক্যাটায়ন, অধাতুর আয়ন, অধাতুর আয়ন। তো অধাতুর আয়ন মাইনাস মানে আমরা কি করছি? মানে কি ইলেকট্রন বেশি আছে, তার মানে কি সে ইলেকট্রন গ্রহণ করবে, ইলেকট্রন ত্যাগ করবে, ইলেকট্রন ত্যাগ করবে। অর্থাৎ অধাতু ইলেকট্রন গ্রহণ করতে চায়, বাট অধাতুর আয়ন কি করে ভাইয়া? ইলেকট্রন ত্যাগ করে। আশা করি এই জিনিসটা বুঝছো। তো এই জিনিসটা কেন বুঝাইলাম, এখন দেখো, এখন মজাটা বুঝবা, এবং যেটা তোমার সবসময় লাগবে, এই বেসিকটাই তোমার মাথায় থাকতে হবে। দেখো সোডিয়াম প্লাস কি করলো ভাইয়া? সোডিয়াম প্লাস একটা ইলেকট্রন গ্রহণ করলো, একটা ইলেকট্রন গ্রহণ করে সোডিয়াম আয়নে রূপান্তরিত হলো, সোডিয়াম আয়নে রূপান্তরিত হলো। এখন এই জিনিসটাকে আমি চিন্তা করবো কি জারণ দিয়ে, এই জারণ বিজারণ থিওরিটা দিয়ে আমি এটা চিন্তা করবো। দেখো এখানে জারণ মান কত? প্লাস, এখানে কত? মাইনাস। আমি চ্যাপ্টার 7-এ ইন ডিটেলস জারণ বিজারণ পড়াইছি। ইনফ্যাক্ট তুমি যদি নিজের নাম ভুলে যাও, তুমি জারণ বিজারণ ইনশাআল্লাহ ভুলবা না, এই কথাটা আমি কনফিডেন্টলি বলতে পারি। তুমি যারা ক্লাস দেখছো তারা অবশ্যই জানো। তো এটা দেখি, দেখো সোডিয়াম যেহেতু আমি মডার্ন কেমিস্ট্রি অনুযায়ী, আমাদের জারণ মান যদি কমে তাহলে হবে বিজারণ, আর জারণ মান যদি বাড়ে তাহলে হবে জারণ। তো এটা দেখো ভাই, এটা প্লাস আছে, প্লাস থেকে জিরোতে গেছে, অর্থাৎ আমার জারণের সংখ্যা কমছে। তার মানে কি ভাইয়া? এখানে বিজারণ ঘটছে। আমার এখানে কি হয়েছে? এখানে হয়েছে বিজারণ। এখন কথা হচ্ছে বিজারণটা হইলো কোথায়? যেহেতু সে মাইনাসের দিকে গেল, অর্থাৎ ক্যাথোডে গেল, ক্যাথোডে যে সে ইলেকট্রন গ্রহণ করলো, তাই সেখানে বিজারণ হয়েছে। এখন এখান থেকে আমরা বলতে পারি ভাইয়া, বা এখান থেকে এই আইডিয়াটা আমরা পাই যে ক্যাথোডে হয় বিজারণ। ক্যাথোডে হয় কি ভাইয়া? ক্যাথোডে হয় বিজারণ। এখন তোমার মাথায় আসতে পারে যে বিজ্ঞানীরা কিভাবে আগে বুঝলো যে ক্যাথোডে বিজারণ হয়? আসলে বিজ্ঞানীরা ওইটা বোঝেনি, বিজ্ঞানীরা দেখছে বিজারণ হচ্ছে ক্যাথোডে, তাই নাম দিছে ক্যাথোডে বিজারণ হয়। কথাটা বুঝছো? অর্থাৎ দেখো আরেকটা জিনিস বোঝো, যে ক্লোরিন মাইনাস কি করলো ভাই? একটা ইলেকট্রন ত্যাগ করলো, ইলেকট্রন ত্যাগ করে ক্লোরিনে পরিণত হলো, এখন এই যে ক্লোরিন মাইনাস কোথায় যে ইলেকট্রন ত্যাগ করতেছে? কোথায় ত্যাগ করতেছে ভাই? ত্যাগ করতেছে অ্যানোডে। এখন দেখো এটা কি জারণ নাকি বিজারণ, কিভাবে বুঝবো? এটা মাইনাস আছে, এটা জিরো, মানে কি বাড়ছে, জারণ বাড়ছে, তার মানে এটা জারণ, তার মানে এটা জারণ প্রক্রিয়া। তাহলে জারণ প্রক্রিয়া আমাদের অ্যানোডে হচ্ছে, জারণ প্রক্রিয়া আমাদের কি হচ্ছে ভাইয়া? অ্যানোডে হচ্ছে। এখন বিজ্ঞানী কি এইটা বলছে যে অ্যানোডে জারণ হবে, নাকি জারণ অ্যানোডে হচ্ছে বলে কি অ্যানোডে লিখছে অ্যানোডে জারণ হয়? হ্যাঁ, এটাই লিখছে যে অ্যানোডে গিয়ে আসলে জারণ হচ্ছে, তাই অ্যানোডের নাম অ্যানোড, এবং এটাই আবিষ্কার হয়েছে যে অ্যানোডে জারণ হয়।
আগে কি অ্যানোডে জারণ হবে এই কথাটা লেখেনি, জারণ হয়েছে বলে অ্যানোড ওইটা। তো আশা করি এটা বুঝছো। দেখো এটা হচ্ছে ক্লোরিন। তো ক্লোরিন নর্মালি তো এই অবস্থায় থাকে না, তাই না? ক্লোরিন তো নর্মালি এই অবস্থায় থাকে না, কারণ ক্লোরিন দ্বিপরমাণু। তো ক্লোরিন আরেকটা হবে, আরেকটা ইলেকট্রন ত্যাগ করবে, করে ক্লোরিন রূপান্তরিত হয়ে ক্লোরিন 2 ফাইনালি কি এই অণুতে রূপান্তরিত হবে, ক্লোরিন 2 তে রূপান্তরিত হবে। এবং এটা কি কোথায় হবে ভাই? এটা হয় অ্যানোডে, এটা হয় অ্যানোডে। তো এইটা আশা করি এখন এই জিনিসটা তোমার ক্লিয়ার, যে অ্যানোড এবং ক্যাথোড কি কিভাবে হয়েছে বা জারণ বিজারণ এই জিনিসটা কেন আসে। আমরা নেগেটিভ পজিটিভ দিয়ে মাথায় রাখবো না, আমরা এইটা মাথায় রাখবো, কারণ নেগেটিভ পজিটিভ দিলে তড়িৎ বিশ্লেষণ পার করলে তুমি গ্যালভানিক কোষটা ভালো করে পারবা না, গ্যালভানিক কোষে একটু তোমার কি কনফিউশন আসতে পারে। তো সেই জন্য তুমি মাথায় রাখবা যে জারণ বিজারণ, এখানে তুমি প্লাস মাইনাস পাচ্ছ, কিন্তু গ্যালভানিক কোষে তো প্লাস মাইনাস পাবা না। ওইটা আরো ডিটেলসে পরে যাবো, বাট হচ্ছে একদম মানে সুন্দর করে ক্লিয়ার করার চেষ্টা করবো, বা এর পরের স্টেপগুলো মানে তুমি ক্লাস করবা, নতুন কিছু শিখবা ইনশাল্লাহ আমার ক্লাসে, আমি এই প্রসেসে আগাই। তো যারা ক্লাস করবা জানো এবং যারা ফিউচারে ক্লাস করবা তারাও ইনশাল্লাহ জিনিসটা বুঝতে পারবা। তো এটা দেখো ক্যাথোড, ক্যাথোড আর অ্যানোড। আমাদের ক্যাথোডে কি হয়? ক্যাথোড হয় বিজারণ এবং অ্যানোডে হয় কি জারণ। এখন কথা হচ্ছে তুমি তো সেই বাঙালি, যে বাঙালি কি যে নিষিদ্ধ জিনিসের মায়া বেশি। তো তোমাকে আমি জাস্ট একটা প্রসেস বলে দিই, কারণ তুমি বাঙালি, তুমি মনে রাখবা যে নেগেটিভ হচ্ছে যে নাম কি ক্যাথোড এবং পজিটিভ হচ্ছে কি বলো তো অ্যানোড। তো এখন তুমি যেহেতু মনে রাখবাই, আমি তোমাকে জাস্ট একটা ট্রিক বলে দিই, যেটা তোমার ইনশাল্লাহ এই জিনিসটা সহজ করবে, কারণ এটা এমসিকিউ আসে, তো এমসিকিউ 100% আসবে এবং এমসিকিউ তুমি ভুল করবা। তো ভুল যেন না হয় তার জন্য বলে রাখি, তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে ধরো তোমার আপা আছে, মানে বোনকে আমরা কি বলি? আপা, তাই না? ধরো তোমার আপা তোমাকে কিছু একটা বলতেছে, তো তুমি আপাকে বলতেছো কেন আপা হয় আমি এই কাজটা কেন করবো। ধরো তুমি আমাকে বলতেছো কেন আপা, তো যখন তুমি কেন আপা শুনছো, আমার গুরু একটা কি জিনিস আবিষ্কার করে ফেলছে, সেটা কি ভাই? কেন আপা। কেন আপা মানে কি? ক্যাতে ক্যাথোড আর নতে ভাই নেগেটিভ, অর্থাৎ ব্যাটারির নেগেটিভ প্রান্তের সাথে যারা যুক্ত হয় সেটাই হচ্ছে ক্যাথোড। আবার কি ভাই? আপা, আতে কি অ্যানোড, আর পথে কি ভাই? পজিটিভ, অর্থাৎ ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে কি পজিটিভ প্রান্তের সাথে অ্যানোড কি যুক্ত হয়। এখন কথা হচ্ছে এইটা শুধু কাজ করবে তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে, বাট তুমি আবার যদি স্টুডেন্ট হয়ে থাকো, তুমি কি মনে রাখবা? তুমি মনে রাখবা ভাই একটা হিন্দি কথা, যেহেতু আমি হিন্দি একটু পছন্দ করি, তো সেই জায়গায় তুমি হিন্দি একটা কথা মনে রাখবে এবং কমেন্টে বলবা যে এটা আসলে বাংলাটা কি। সেটা কি ভাই? কাবি আজা, কাবি আজা, কাবি আজা। এটা কি ভাই? এটা হচ্ছে ক্যাথোডে বিজারণ এবং অ্যানোডে কি ভাই? অ্যানোডে জারণ। কি বলতো? ক্যাথোডে বিজারণ এবং অ্যানোডে জারণ। আশা করি এই জিনিসটা তোমার একদম ক্লিয়ার, এবং সব এই টপিকগুলা আশা করি ভালো করেই মনে থাকবে তোমার। তো এরকম আসলে দেখো এই জিনিসগুলো একদম যেহেতু গুরুত্বপূর্ণ, তোমাকে 100% মনে রাখতে হবে। তুমি এই ভিডিওটা দেখো প্রপারলি, তাহলে ইনশাল্লাহ সব ক্লিয়ার হয়ে যাবে। যেহেতু তুমি আমার স্টুডেন্ট, ইনশাল্লাহ বুঝবা, আমি যখন বলছি তুমিও ইনশাল্লাহ বুঝবা। তো কথা না বাড়াই, আমরা হচ্ছে পরবর্তীতে এইটা খুব দ্রুতই আমাদের নেক্সট পার্ট আসবে। আমাদের হচ্ছে এই চ্যাপ্টারটা যেগুলো লাগবে তোমার গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণের পরে যা যা লাগবে আমরা শেষ করে দেওয়ার চেষ্টা করব। দেখো আজান দিয়ে দিচ্ছে, এটা ফজরের আজান। তো তোমরা কি অবশ্যই শুকরিয়া আদায় করবা, সৃষ্টিকর্তার শুকরিয়া আদায় করবা। তো কথা না বাড়াই, তুমি জাস্ট ক্লাস করো, আর এরকম ছোট ছোট ক্লিপ বা ছোট ছোট ক্লাসগুলো পাইতে ভাইয়াকে ফলো করো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।